দখলে যদিও বিএ পাশের একটা সার্টিফিকেট ছিল, কিন্তু ওই সার্টিফিকেটে আমার তেমন কোনো কাজে আসেনি। কয়েকটা অফিসে চাকরির ইন্টারভিউ দিয়েছিলাম, কিন্তু কোথাও শিখে ছেড়েনি। আবার কয়েকটা অফিস থেকে তো ইন্টারভিউর জন্য ডাকই পাইনি। শেষে একটা চাকরি পেয়েছিলাম এলাকার এক ছোট ভাইয়ের মামার দোকানে, মেলামাইন বোর্ডের সেলসম্যানের চাকরি। বেতন 7,000, সাথে দুপুরের খাবার আর সন্ধ্যার নাস্তা। আমার বাসা থেকে দোকানের মাত্র 5 মিনিটে হাঁটার পথে দূরত্ব। গাড়ি ভাড়াও কোনো ঝামেলা নেই। আমার কাছে মনে হলো এই মুহূর্তে এটা আমার জন্য হাতে চাঁদ পাওয়ার মতো একটা ঘটনা। কারণ বাসা থেকে প্রায় আমাকে খোঁচা দেওয়া হচ্ছিল বসে বসে বাপের হোটেলে খাওয়ার কারণ। হোটেলটা বাপের একার হলে হয়তো এতটা খোঁচা শুনতে হতো না। সমস্যা হচ্ছে বাপের হোটেল, আমার বড় দুই ভাইও অর্থের যোগানদার। অবশ্য ভাইয়েরা আমাকে কোনোদিন কিছু বলেনি। যত কথা বলা বলি হতো তার সবই আমার দুই ভাবি এবং মায়ের কাছ থেকে আসতো। ও আচ্ছা, আমার পরিবারের কথা একটু বলে নিই। আমরা 3 ভাই। বড় ভাই শরৎ সরকারি চাকরি করছে। ভাবি নামকরা ইংলিশ মিডিয়ামের স্কুলে চাকরি করে। মেজো ভাই হেমন্ত একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছে। আর ভাবির আছে বিউটি সেলুন, আর তার সেলুনটা ভালো চলে। এলাকার ভেতর বেশ রমরমা ব্যবসা জমিয়েছে। ছোট হলাম আমি, মানে বসন্ত, মানে আমি ছাড়া আর সবাই উপার্জন করে। একে তো পড়ালেখা শেষ করিনি, তার উপর আরাম আয়েসে 3 বেলা পেট পুজো চলছে। ভাবিরে এটাকে আর সহজভাবে নিতে পারছিল না। তাই তো সমনজারি হলো। এখানে থাকতে হলে আমাকে কিছু টাকা দিতেই হবে। আচ্ছা, আমাদের নামগুলো খুব কাব্যিক, তাই না? আমার বাবা একসময় খুব কবিতা লিখতেন। তার অবস্থান এমন ছিল, তিনি কবিতার সঙ্গে থাকতেন, খেতেন, ঘুমাতেন, মানে যেই সে অবস্থা। বাবা এই কবিতা নিয়ে আদিক্ষেতা মা একদম সহ্য করতে পারতেন না। বাবা আমাদের কবিতা শোনাতে শুরু করলে মা এক ধমক দিয়ে তাকে থামিয়ে দিতেন। বাবা কাচুমাচু মুখ দেখে তখন ভীষণ মায়া হতো। বাবা একটা কবিতার বইও আছে। বাবা নিজের টাকায় বইটার 300 কপি ছাপানো হয়েছিল। 27 কপি বিক্রি হওয়ার পর আর কোনো কপি বিকোয়নি। এরপর প্রকাশনী থেকে বইগুলো বাবাকে ধরিয়ে দেওয়া হয়। 273টি বইয়ের জন্য বাসায় একটা বেতের বুকশেলফ কেনা হলো। মা পাক্কা 3 দিন বাবাকে ইচ্ছে মতো বকাঝকা করলেন। এরপর বাবা মাথা থেকে নেমে কবিতারা এদিক সেদিক হারিয়ে গেল। বাবা কবিতা লেখা ছেড়ে দিলেন। বাবার সেই সময় মলিন চেহারা আর অসহায় আত্মসমর্পণ আমাকে এখনো কষ্ট দেয়। যদিও আমি কখনো কবিতা জিনিসটা পছন্দ করি না, যাই হোক। বহু বছর ধরে বাবা বাড়িতে আসা মেহমানদের হাতে একটি করে বইয়ের কপি ধরিয়ে দিতেন। তারপর এখনও বুকশেলফে 40-50টার মতো কবিতার বই রয়ে গেছে। আমি বাসায় ফিরে রাতে খেতে বসে চাকরির কথাটা বলতেই বাবার আমার শিক্ষিত পরিবার রে রে করে উঠল। বড় ভাই বলল, তোমার জন্য এলাকার মান সম্মান সব খোয়াতে হবে দেখছি। এই ফ্যামিলির ছেলে হয়ে তুমি কি করে এই কাজ করতে চাও? দোকানের সেলসম্যান, এটা একটা চাকরি হলো? বড় ভাবি ভাইয়ের সঙ্গে কণ্ঠ মোলায়েম। তাই তো, তোমার কি আক্কেল শরম বলতে কিছু নেই? তুমি একবারও আমাদের পজিশনটার কথা চিন্তা করলে না? ছোট ভাই বললেন, আমার পার্লারে ভালো ভালো কাস্টমারের সব বন্ধ হয়ে যাবে। লোকজন বলবে দোকানদারের, ভাবি পার্লারে বা কতই বা ভালো হবে। বসন্ত, তুমি যে ঘরে বসে বসে খাচ্ছিলে এটাই ভালো, কিন্তু দোকানদারি করতে গিয়ে আমাদের বিপদে ফেলে দিও না। আমার চাকরির সঙ্গে ভাবির কাস্টমারের কী সম্পর্ক সেটাই আমি বুঝলাম না। ছোট ভাই বলল, লেখাপড়া ভালোভাবে করলে আজকে এমন ফ্যাফা করে ঘুরতে হতো না। অবশ্য ভালো কোনো জায়গায় ঢুকে যেতে পারতে। আমি বাবা আর মার মতামতের জন্য অপেক্ষা করছিলাম। বাবা বললেন, একেবারে বোকার মতো ঘুরে বেড়ানোর চেয়ে এই কাজে ঢুকে যা, তারপর নয় ভালো কোথাও চেষ্টা করবে। বাবার কথা শুনে মা বললেন, তোমার নিজের যেমন মান সম্মানের ভয় নেই, ছেলেটাকে ওই পথে টেনে নামাচ্ছ। মার কথা শুনে বাবা চুপ হয়ে গেলেন। বড় ভাই বললেন, কিন্তু চাকরি বাকরি না করে ঘরে বসে থেকে ওর কি অবস্থা হয়েছে খেয়াল করেছেন? শীতকালে হাঁসের মতো হয়ে গেছে, একদম চর্বি জমতে শুরু করছে। বড় ভাই হালকা ধমক দিয়ে বলল, তুলি, তুমি এসব কি বলছো? যা বলছি ঠিকই বলছি, তাই না আম্মা? আম্মা বললেন, শরৎ শোন, তোর ওই বন্ধুটি কোথায়? বিদেশে লোক পাঠায়, কী নাম যেন ছেলেটার? কামাল। বড় ভাই বলল, কামাল। তুই ওকে ধরে বসন্তকে বিদেশে পাঠিয়ে দে। বাবা বললেন, বিদেশে গিয়ে কি করবে? দেশে কোনো কাজই পাচ্ছে না, ওকে বিদেশে কে কাজ দেবে? তার চেয়ে এখানেই কিছু করার চেষ্টা করুক। বড় ভাই বলল, এখানে কিছু হবে টবে না বাবা, আমি কামালের সঙ্গে কথা বলবো। বসন্ত, তোর পাসপোর্ট আছে না? না থাকলে সমস্যা নেই, কামাল সব করে দিবে। মা বললেন, সেটাই ভালো হয়। কামাল ওকে বাইরে পাঠিয়ে দেখ, পাসপোর্টে তো আছে, খরচাপাতি কেমন হবে জানিস নাকি? কামালকে জিজ্ঞাসা করলেই জানা যাবে। বাবা বললেন, বিদেশে গিয়ে যদি ঝাড়ুদার আর ক্লিনারে কাজ করতে হয় তাহলে সেটা নিজের দেশেই করা ভালো। নিজের মানুষের সঙ্গে থাকা যাবে, একা লাগবে না। ও কি কখনো একা থেকেছে নাকি? বড় ভাই বললেন, আব্বা আপনার মাথা খারাপ হয়ে গেছে নাকি? দেশের বাইরে সব কাজ করা যায়,
সুইপারগিরিও করা যায়, কে দেখতে যাচ্ছে ওসব? কিন্তু দেশে এসব করা অসম্ভব। বাবা কিছু বলতে যাচ্ছিল, মা তাকে ধমক দিয়ে বলেন, এই খাওয়া শেষ করে ওঠো তো তাড়াতাড়ি, আর কারো মতামতের দরকার নেই। শরৎ, তুই কামালের সঙ্গে আজই কথা বল। আমি মাথা নিচু করে খাওয়া শেষ করলাম। মাংস ভুনাটা শেষে খাবো বলে আগে শাকসবজি দিয়ে খেয়েছি, কিন্তু শীতকালে হাঁস উপমা পাওয়ার পরে হাত বাড়িয়ে মাংসের বাটিটা নিতে ভীষণ লজ্জা লাগলো। আমার অবাক লাগছে, বাড়ির সবাই মিলে আমার ভবিষ্যৎ নির্ধারণ করছে, অথচ আমি কি চাই এটা কেউ একবারও জানতে চাচ্ছে না। এদেশে চাকরি পাওয়া এত কঠিন, এটা কি এরা জানে না? শুধুমাত্র একটা চাকরি নেই বলে আমি সবার কাছে এতটাই ফেল না? নিজেকে এখন দরজার সামনে রাখা পাপোশটার চেয়েও মূল্যহীন মনে হচ্ছে। টেবিল থেকে উঠে যাওয়ার সময় বললাম, মা আমি বিদেশ যেতে চাই না, আমি এখানেও কিছু একটা করব। বড় ভাই ধমক দিয়ে বলো, কিছু তো একটা বছর ধরেই করে যাচ্ছ, তোমার আর এখানে কিছু করার দরকার নেই, যা করার বাইরে গিয়ে কর। আমি বাইরে গিয়ে কোনো ভালো কাজ পাবো? বাইরের দেশে আমাদের সার্টিফিকেটের তেমন কোনো দাম নেই, নিজের দেশেও তো এই সার্টিফিকেট মূল্যহীন। বড় ভাই বলল, বাইরে গিয়ে বাসন মাজছো না, রাস্তায় ঝাড়ু দিচ্ছে, সেটাকেও দেখতে যাচ্ছে না, আর ওইসব দেশে ঝাড়ু দিলেও লাখ টাকা পাওয়া যায়, বুঝেছো? আমার এক কাজিন ইতালির রেস্টুরেন্টে ক্লিনারে কাজ করে মাসে লাখ টাকার উপর ইনকাম করে, অথচ দেশে এসে কি ডাটবাটে ঘুরে বেড়ায়। দেশে যেসব বন্ধুরা আগে ওকে পাত্তা দিত না, এখন তানজিম দেশে এলে ওরা আগে পিছে ওর পিছে পিছে ঘুরঘুর করে। এই তো 2 মাস আগে এসে 10-12 জন বন্ধু নিয়ে সাজেক থেকে ঘুরে এলো, সব খরচ তানজিমের। তাহলে বন্ধুরা ওর আগে পিছে ঘুরবে না কেন বলো? দুনিয়ার সব হলো টাকার খেলা। তোমার কাছে টাকা আছে তো সম্মান আছে, তোমার টাকা নেই তো 2 পয়সা দাম নেই। আমি আর কোনো কথা না বলে নিজের রুমে চলে এলাম। বন্ধুদের আড্ডায় কথাটা তুলতে শোভন বলল, মানে কি তুই বিদেশে যাবি? সুমনের মামার দোকানে ঢুকে পড়, কোনো বিদেশে যাওয়াটার দরকার নেই। না রে দোষ, সুমনের মামার দোকানে কাজ করা যাবে না। তুই না বললি সুমনের মামার দোকানে জয়েন করবি? এক রাতের মধ্যে কি হয়ে গেল? ওখানে চাকরি করি, এটা বাসার কেউ চায় না কেন? একদম কিছু না করে যখন বসেছিলি তারা তো তখন কথা শোনাচ্ছিল, তাহলে ওনারা না বলছেন কেন? বাসায় সবাই ভালো ভালো চাকরি করে, আমি যদি মোলামাইন বোর্ডের কাজ করি তাদের সবার অসম্মান হবে। তপু বলল, আর তুই যখন বিদেশে গিয়ে জুতো পালিশ করবি তখন কিছু হবে না? তখন কারো মান সম্মান যাবে না? শোভন বলল, তখন মান সম্মান যাবে কেন? তখন তো আর কেউ দেখবে না, যত সব ভণ্ডের দল। সরি দোস্ত, তুই কিছু মনে করিস না, এইসব ভণ্ডামি দেখলে আমার মাথায় রক্ত উঠে যায়। তপু বলল, বসন্ত তুই এক কাজ কর, তুই মামার দোকানে কাজ করা শুরু করে দে, আর বাসায় বলে দে তুই কোনোভাবে বিদেশে যাবি না। তোকে কি জোর করে কেউ বিদেশে পাঠাবে নাকি? তুই বলল, ধুর বেটা, তোকে ছাড়া আমাদের বড় আড্ডা জমে না, খবরদার আর কখনো বিদেশে যাওয়ার নাম মুখে নিবি না। শোভন বলল, ও কি যেতে চায় নাকি? ওর নাগুচু ফ্যামিলি ওকে জোর করে পাঠাতে চাচ্ছে। তুহিন বলল, বসন্ত তোর সত্যি যাওয়ার ইচ্ছে নেই তো? না রে, আমি কেন বিদেশে যেতে চাইবো? আমার সব কিছু এখানে, তোরা এখানে, আমি একা একা বিদেশে গিয়ে কি করব বলতো? জিনিয়াও বলল, ওর নাম তো বললি না? জিনিয়ার নাম বলার কিছু নেই, জিনিয়া তো আমাকে পছন্দ করে না, ও তো বলেই দিয়েছে। মোটেও এই কথা বলেনি, আমি তোর সঙ্গে ছিলাম, জিনিয়া বলেছে ভেবে তারপর জানাবো। ভালোবাসায় কি বাসে না, এটা নিয়ে এত ভাবতে হয়? সে আমাকে ভালোবাসবে না, ভালোবাসলে এত ভাবাভাবি করতো না। বলবে বলবে, একটু সবুর করিস বেটা, এত টেনশন করিস না। শোন, তোরা সবাই তো কোনো না কোনো কাজে ঢুকে গেছিস, তোরা আমার অবস্থানটা বুঝবি না। বাসায় থাকতে আমার এখন রীতিমতো লজ্জা লাগে। তবু বলল, তুই আমার বাসায় চলে আয়, এত সহজ না দোষ। শোভন উঠে দাঁড়িয়ে আনমরা ভেঙে বলল, ওই চল হাইওয়ের দোকানে চা আপ আর লুচি খেয়ে আসি, বহুক্ষণ যাবৎ পেঁচাল পড়ছে, খিদা লেগে গেছে। তবু বলল, আমি টাকা নিয়ে আসিনি, আমি যাব না। শোভন বলল, আমি খাওয়াবো। বসন্তের বিদেশ যাওয়া ক্যান্সেল, তাই আমরা এখন সেলিব্রেট করবো, চল উঠতো সবাই। শোভনের পয়সার খাওয়া হবে শুনে সবার মধ্যে নতুন করে একটা জোশ চলে আসলো। হই হই করতে করতে সবাই হোটেলের দিকে চললাম। শোভন আমাদের সবাইকে হাবিবের হোটেলে নিয়ে গেল। যে যা খাবি খা অফার দিয়ে বসলো। আর যাই কোথায়, আমরা সবাই খাবারের উপর ঝাঁপ দিয়ে পড়লাম। জম্পেশ খানাপিনা শেষ, আরও এক প্রস্ত আড্ডা দিয়ে যখন বাসায় ফিরলাম তখন আমার মনটা একেবারে ফুরফুরে হয়ে আছে। তবে সেই ফুরফুরে ভাব ছুটে যেতে বেশিক্ষণ সময় লাগলো না। বড় ভাই ঘোষণা করে দিল কামালের সঙ্গে তার কাল কথা হয়েছে। কামাল ভাই আগামীকাল এসে পাসপোর্টের অন্য অন্য কাগজপত্র নিয়ে যাবে। 2 মাসের মধ্যে আমি ফ্রান্সে নিশ্চিতভাবে চলে যেতে পারবো। কোনো নৌকা বা ট্রামে চড়ে না, সরাসরি প্লেনে বসে ফ্রান্সে পৌঁছে দেবো। টাকা একটু বেশি লাগবে, তবে চাকরি কনফার্ম। আমার কাজ হবে হোটেলের ক্যাশ কাউন্টারে সামলানো, মাস শেষে লাখ টাকা বেতন। আমি কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু বড় ভাই আমাকে কোনো সুযোগ দিল না। মাকে বলল, আব্বা কত টাকা দিতে পারবেন সেটা যেন ওকে জানানো হয়, বাকি টাকাটা আমরা 2 ভাই মিলে
আপাতত জোগাড় করে দেবো। আমি ইনকাম করে ওদের টাকা শোধ করে দেবো। আমার বুকের ভেতরটা কষ্টে ছিঁড়ে যাচ্ছিল, কিন্তু আমি আমার কষ্টটা কাউকে বোঝাতে পারছিলাম না। আমি এদের সবাইকে ছেড়ে, বন্ধুদের ছেড়ে ওই শহরে কোথাও যেতে চাইছি না। কিন্তু এবার বোধহয় সত্যি সত্যি এই শহর থেকে আমার ভাত উঠে গেল। এবার আর বিদেশ যাওয়া কেউ ঠেকাতে পারবে না। বড় ভাই ওর কথা শেষ করে রুম থেকে চলে যাওয়ার পর মা বললেন, শোন বাবা, যা হয় ভালোর জন্য হয়। তুই বাইরে চলে যা। এখানে সারা বছর কাজ করে যে টাকা পাবি, বাইরে গিয়ে 1 মাস চাকরি করলে তার চেয়ে অনেক বেশি টাকা পাবি। আমাদের পরিবারে লাখ টাকার বেতন কেউ পেয়েছে আজ পর্যন্ত? টাকাটাই কি সব কিছু? আমি যে যেতে চাইছি না এটার কোনো মূল্য নেই? টাকা অনেক বড় ব্যাপার রে বাবা। কয়দিন পর তুই বিয়ে করবি, 7,000 টাকা শুনলে কোনো ভদ্রলোকের মেয়ে তার মেয়ে দেবে তোকে? জিনিয়ার চেহারাটা মনে হলো। জিনিয়া বোধহয় এ কারণে আমাকে ঝুলিয়ে রেখেছে। চাকরি নেই বলে সে হয়তো সাহস করে ভালোবাসার কথা বলতে পারছে না। দীর্ঘশ্বাস গোপন করে বললাম, তোমাদেরকে ছেড়ে আমার যেতে ইচ্ছে করছে না মা। আমাকে একটু সময় দাও মা। আমি মামার ওখানে পাশাপাশি তপুর সঙ্গে একটা ব্যবসা শুরু করব। তুই ব্যবসা করার টাকা কোথায় পাবি? তাছাড়া ব্যবসা তুই কিছু বুঝিস নাকি? বাইরে যাওয়ার জন্য যে টাকাটা দিতে চাচ্ছ সেটা থেকে না হয় কিছু টাকা দাও। ব্যবসা করলে আস্তে আস্তে লাইনঘাট ঠিকই বুঝে যাবো। না রে বাবা, এসব আবদার করিস না। তুই ব্যবসা করতে পারবি না, মাঝখান দিয়ে টাকা নষ্ট হবে। শরৎ, হেমন্ত ওরা এসব শুনলে রাগ করবে। শরৎ যা করছে ওকে করতে দে। বাইরে তো আর সারা জীবনের জন্য যাচ্ছি না। 6 মাস 1 বছর পর পর চলে আসবি। দেখতে দেখতে সময়টা কেটে যাবে। এটা একটা কথা বললে তুমি? চলে গেল আর এত তাড়াতাড়ি ফিরে আসা যায়? অনেক বছর লাগবে। আরে না, এত লাগবে না। তুই এত মন খারাপ করছিস কেন? তুই নিজেই চিন্তা করে দেখ। ডিগ্রি পাশ করে বসে আছিস, 3 বছর হয়ে গেল। এই পর্যন্ত একটি চাকরি ঢুকতে পারলি না। এখন একটা সুযোগ এসেছে, এই সুযোগটা হেলায় হারাইস না। তুই আর এই আপত্তি করিস না বসন্ত। বুঝলাম, আমার কথা কেউ শুনবে না। এবার বোধহয় দেশটাকেই ছাড়তে হবে। তারপর শেষ চেষ্টা গিয়ে হিসেবে বাবার কাছে গিয়ে আরও একবার নিজের ইচ্ছার কথা জানালাম। বাবার কথায় বুঝলাম বাবা চায় না আমি বাইরে যাই। কিন্তু 5 জনের মধ্যে 4 জনের ভোট যখন একই দিকে পড়ে, তখন বাকি একজনের মতামত কেউ পাত্তাই দেয় না। বাবা মন খারাপ করে আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে বললেন, কিছুদিন চেষ্টা করে দেখ থাকতে পারিস কি না। ভালো না লাগলে চলে আসবি। এত ঘাবড়ে যাস না। আমি তোর জন্য দোয়া করি, তোর ভালো কিছু হবে। কামাল পাসপোর্ট নিয়ে গেছে। যদিও বড় ভাই বলেছিল ওরা টাকা দিবে, কিন্তু বাবা বলেছে যা টাকা লাগে পুরোটাই তিনি দিবেন। কামাল ভাইকে ইতিমধ্যে 1.5 লাখ টাকা দেওয়া গেছে। আমি জানি বাবা কেন আমার 2 ভাইয়ের কাছ থেকে টাকা নিতে চাচ্ছেন না। ওরা টাকা দিলে আমার 2 ভাবি সারাক্ষণ টাকার খোঁটা দিতে থাকবে, সংসারে এ নিয়ে অশান্তি করবে। বিষয়টা বুঝে বাবা ওদেরকে টাকা দিতে নিষেধ করছেন। বন্ধুদের কাছে বিদেশ যাওয়ার ব্যাপারটা চেপে গেছি। এই বিষয়ে ওদের সঙ্গে আর কোনো কথা বলিনি। ওরাও ধরে নিয়েছে বাইরে যাওয়ার বিষয়টা ক্যান্সেল। সন্ধ্যার পর চৌরঙ্গি মোড়ে আমাদের প্রতিদিনে আড্ডা জমে। সবাই যার যার চাকরি আর কাজ শেষ করে এখানেই চলে আসে। সারাদিনে মধ্যে আমার তো অফুরন্ত সময় আর সময়। কাজের কাজ বলতে কখনো বাজার যাওয়া, কখনো ভাতিজা ভাতিজিদের দরকারি কোনো জিনিস কিনে এনে দাও, এই তো। আমিও তাই এই সন্ধ্যার আড্ডার জন্য মুখিয়ে থাকি। সারাদিন বাড়িতে নানান বাণী শোনার পর বন্ধুদের এই আড্ডাটা আমার জন্য টনিকের কাজ করে। আজকের আড্ডায় তবু বলল, শোন, মাসের শেষে শুক্র শনিবার মিলে 4 দিন একটা বড় ছুটি আছে। চল আমরা ঢাকার বাইরে কোথাও যাই। কোথায় যাই বলাতে সবাই সবার পছন্দের জায়গা সাজেক করে উঠল। কক্সবাজার কেউ যেতে চায় না, কারণ আমরা বন্ধুরা গত 3 বছর 2বার ওখানে গিয়েছি। অনেক আলোচনার পর ঠিক হলো এবার আমরা রাঙামাটি যাব। ওখানটায় এখনও আমাদের কেউ যায়নি। শোভন বলল, মাসের শেষে গেলে একটু ঝামেলা হয়ে যাবে। আমার হাত একদম খালি। এবার না হয় তোরাই ঘুরে আয়, আমি পারবো না। তুহিন বলল, একজনের রে কেমন টাকা লাগতে পারে বলতো? টেনশন করিস না, আমরা সবাই মিলে তোর টাকাটা জোগাড় করে ফেলবো। তোকে ছাড়া কেন যাব? আমরা 5 জন কখনো আলাদাভাবে কোথাও গিয়েছে নাকি? মুরুদ বলল, সেটাই ঠিক। আমরা 4 জন মিলে তোর টাকা জোগাড় করে ফেলবো। যাবো তো সবাই একসাথে, নাইলে বাতিল। আমার মনে পড়ছে কতবার কত জায়গায় যাওয়ার সময় আমার টাকা কম পড়েছে, বাড়ি থেকে টাকা চেয়েও পাইনি, আবার কখনো লজ্জায় টাকা চাইতেও পারিনি। আমার বন্ধুরা ঠিকই সমস্যার সমাধান করে ফেলেছে। আমাকে রেখে ওরা কখনো কোথাও যায়নি। আর কয়দিন পর এদেরকে ছেড়ে আমার চলে যেতে হবে, এটা ভেবে আমার বুকের ভেতরটা খাখা করে উঠছে। আমাকে চুপ থাকতে দেখে তুমি বলে, কিরে বেটা, তোর আবার কি হলো? টাকার সমস্যা? আগে থেকে বল। একজনের জায়গায় 2 জনের টাকা জোগাড় হয়ে যাবে, কোনো ব্যাপার না। আমি বেকার মানুষ হলেও আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, স্টুডেন্ট অ্যাকাউন্ট। আমি ক্লাস 7-এ থাকতে বাবা করে দিয়েছিলেন। 200-500 যখন যা পারতাম টাকা জমাতাম। ডিগ্রি পাশ করার পর বছরখানেক একটা টিউশন করেছিলাম, সেখান থেকে কিছু টাকা জমিয়েছিলাম। ওখানে শুধু টাকা জমা আছে। আজ পর্যন্ত কখনো টাকা তুলিনি। সব মিলিয়ে 51,000 টাকার মতো জমেছে। টাকাটা জমাচ্ছি যদি কোনো দিন কোনো বিপদ আসে তখন খরচ করার জন্য।
আমি বন্ধুদের জন্য কোনোদিন চা সিঙ্গারার বেশি খরচ করতে পারিনি, অথচ ওরা আমার বড় বড় খরচ অনেকবার মিটিয়েছে। আমার মনে হলো এই ভালোবাসার ঋণ এবার অল্প হলেও শোধ করি। আমি ওদেরকে বললাম, এবার ট্যুরে আমি স্পন্সর করব, সব খরচ আমার। তপু লাফ দিয়ে উঠে বলল, কি বললি আরেকবার বল? এবার ট্যুরের সব খরচ আমার। মাথা ঠিক আছে তোর? শোভন বলল, তপু তুই বুঝলি না, বসন্ত মজা করছে তোর সঙ্গে। আমি বললাম, আমি মজা করছি না দোস্ত, সত্যি বলছি। তুহিন বলল, বসন্ত তুই সিরিয়াস? ঠিক আছে, তোর কথাই বিশ্বাস করলাম, কিন্তু তুই টাকা পাবি কোথায়? যেখান থেকে পাই না কেন, সব খরচ আমার। মুরাদ বলল, যা বেটা, মজা নিস না। তুই এত টাকা কোথায় পাবি? ব্যাংক লুটেছিস নাকি? আমার কথা ওদের বিশ্বাস করার কথা না, যারা এতদিন ধরে আমার খরচ চালিয়ে এসেছে। আজ নাকি আমি তাদের সবার ভ্রমণের খরচ দেব। এটা একটা অবিশ্বাস্যকর ব্যাপার। ওরা সবাই আমার কথায় পাত্তা না দিয়ে অন্য কথায় চলে গেল, কিন্তু আমার যা সিদ্ধান্ত নেওয়ার আমি নিয়ে নিয়েছি। বন্ধুরা সবাই ভীষণ অবাক হয়েছিল, কিন্তু আমি ট্যুরের সমস্ত খরচা দেওয়াতে ওরা খুশিও হয়েছিল অনেক। চিন্তার বাইরে কোনো কিছু পেয়ে গেলে আমরা সবাই তো খুশি হই। আমি খুশি হয়েছিলাম সবচেয়ে বেশি, কারণ এই প্রথম আমি মন খুলে বন্ধুদের জন্য কিছু করতে পারলাম। আমরা রাঙামাটি থেকে বেরিয়ে এসেছি 4 দিন হলো। বেড়ানোর ঘর এখনও কাটেনি। আমরা প্রতিদিনের আড্ডায় রাঙামাটি নিয়ে গল্প করি। সবাই ঠিক করলো, আসছে বছর যদি সব ঠিক থাকে, শীতকালীন আমরা আবার রাঙামাটি যাব। আজকের আড্ডায় আমার মন বসছিল না। শোভন বিষয়টা খেলা করে বলল, বসন্ত তোর কি হয়েছে রে? আসার পর থেকে দেখছি তুই চুপ করে আছিস, কোনো সমস্যা? কথাটা আর লুকিয়ে লাভ নাই। কামাল ভাই বাসায় এসে সব কাগজপত্র দিয়ে যাচ্ছে। আগামী মাসের 25 তারিখের মধ্যে আমাকে চলে যেতে হবে বাংলাদেশ ছেড়ে। আমি যাব স্বপ্নের প্যারিসে। একসময় স্বপ্ন দেখতাম আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে ছবি তুলব, ফরাসি দেশে ঘুরে বেড়াবো। অথচ আজকে আমার একটু উত্তেজনা হচ্ছে না, একটুও ভালো লাগছে না। কথাটা ওদেরকে বলতে বিস্ফোরণ ঘটলো। শোভন চিৎকার করে বলল, মানে কি? তুই না বললি যাওয়া ক্যান্সেল হয়ে গেছে, এখন আবার বলছিস 25 তারিখ যেতে হবে? ফাজলামি করিস আমার সঙ্গে? মুরাদ বলল, ফাজলামি বললে ঠিক, কিন্তু সিরিয়াসলি যাওয়ার চিন্তা করিস না। বিশ্বাস কর তোরা, আমি সত্যিই চলে যাচ্ছি। টিকিট কাটা হয়ে গেছে। মোবাইল ফোন থেকে ভিসা আর টিকিটের ছবি বের করে ওদেরকে দেখালাম। এক হাত থেকে অন্য হাত ঘুরে মোবাইল ফোন আমার হাতে ফিরে এলো। শোভন আমার কাছে হাত রেখে বলল, এতদিন বলিসনি কেন? তপু আমার হাত ধরে বলে, যাস না দোস্ত, আমাদের দলটা ভেঙে দিস না। এতক্ষণ হল্লা চলতে থাকা আড্ডা হঠাৎ পিনপতন নীরবতা নেমে এলো। কেউ কোনো কথা বলছে না। ওরা সবাই রাস্তার দিকে চেয়ে আসে। লোকজনে আসা যাওয়া দেখছে। মুরাদের সামনে নিম গাছটায় ঘুষি দিয়ে বলল, ভাল লাগে না, কিচ্ছু ভাল লাগে না। সবাই খালি দূরে দূরে চলে যায়। আম্মা হুট করে মরে গেল, আমাকে এতিম করে চলে গেল। সারাদিন পর তোদের কাছে এসে শান্তি পাই। এখন তোরা একজন একজন করে চলে যাবি। আড্ডা আর জমলো না। মন খারাপ নিয়ে যে যার বাড়িতে রওনা দিল। আমি বাসার কাছাকাছি চলে এসেছি, এমন সময় পেছন থেকে কেউ নাম ধরে ডাকলো। তাকিয়ে দেখি জিনিয়া। এই সময় ওকে এখানে দেখে ভীষণ অবাক হলাম। জিজ্ঞাসা করলাম, কেমন আছো জিনিয়া? ভালো, আপনি ভালো আছেন? কোথায় যাচ্ছ? আপনার জন্য অপেক্ষা করছিলাম। অপেক্ষা করছিলে? তুমি একটা ফোন করতে। আমি তো চৌরাঙ্গীর মরেছিলাম, চলে আসতাম। সমস্যা নেই, আমি এখনই এসছি। আপনি কেমন আছেন? যেমন তুমি রেখেছো। কথাটা বলে আমি নিজেই বোকা হয়ে গেলাম। এমন কোনো কথা আমি বলতে চাইনি, অথচ মুখ ফসকে এই বেফাস কথাটা বের হয়ে গেল। জিনিয়া বলল, আপনাকে অনেক দিন অপেক্ষা করলাম, সরি। এটাই বলতে সে এখানে এসেছে। আমি আসলে সাহস করে উঠতে পারছিলাম না। আমার ফ্যামিলি এই বিষয়ে ভীষণ কড়া। আমি প্রেম করছি জানতে পারলে আব্বা আমাকে মেরেই ফেলবে। আমি তাই কোনো সিদ্ধান্ত নিতে পারছিলাম না। সমস্যা নেই, ফ্যামিলির বিপক্ষে গিয়ে কোনো কাজ করা উচিত। আমি কোনোদিন বাবা মার কথার বাইরে কোনো কাজ করিনি। কিন্তু কথাটা শেষ না করে জিনিয়া আমার দিকে তাকিয়েছে। কিন্তু কি, কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে আমাকে বলতে পারো। জিনিয়া লম্বা লম্বা শ্বাস নিয়ে যা বলল, তার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। সে বলল, বসন্ত ভাই, আমি অনেক চিন্তা করছি। অনেক কিছু ভেবে আমি ঠিক করলাম আমার মনের কথাটা আপনাকে জানানো দরকার। বলো, কি বলবে? আমি অনেক চেষ্টা করছি, কিন্তু এবার আর পাচ্ছি না। আমার মনে হচ্ছে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। এবার আর বাবা মার কথা মতো চলতে পারছি না। গত 7 দিন ধরে আমি নিজের সঙ্গে ক্রমাগত যুদ্ধ করছি। শেষ পর্যন্ত নিজের কাছে হেরে গেছি। আমি বুঝতে পারছি না জিনিয়ে কি বলতে চাচ্ছে। ওকে আমার সঙ্গে মজা করছে? গত 1.5 বছর ধরে সে আমাকে অপেক্ষায় রেখেছে, আর আজকে যখন আমার হাতে 1 মাসও সময় নেই, তখন সে বলছে সে আমাকে ভালোবাসে। ভাগ্য কি আমার সঙ্গে তামাশা করছে? বসন্ত ভাই শুনছেন? আমি বললাম, কি যেন বললে? আপনি কি অন্য কিছু ভাবছেন? আমি কি চলে যাব? না না, অন্য কিছু ভাবছি না। আমি আসলে ঠিক বিশ্বাস করতে পারছি না। আমার নিজের উপরে বিশ্বাস হচ্ছে না। পরে মনে হলো, ভালোবাসা কথা কেন লুকিয়ে রাখবো? এতদিন ধরে বুকের ভেতর যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে। বুঝে গেছি ভালোবাসা কথাটা না বলা পর্যন্ত এই যন্ত্রণা থেকে রেহাই পাবো না। তাই আজকে বলেই ফেলাম। আমি মূর্তির মতো ঠায় দাঁড়িয়েছি। কি বলা উচিত বুঝতে পারছিলাম না। জিনিয়ে বলল, আপনি কিছু বলবেন না? আমি কি বলবো? আমি কি
জিনিয়াকে বিদেশে চলে যাওয়ার কথাটা বলবো? কথাটা শুনে জিনিয়ার কি প্রতিক্রিয়া হবে? জিনিয়া কি চলে যাবে? যে কথাটা শোনার জন্য আমি এতদিন অস্থির হয়েছিলাম, আর সেই কাঙ্ক্ষিত কথা শুনে আমার কেমন যেন হতবিম্বর লাগছে। আমি গিয়ে বাসায় গিয়ে পাসপোর্টটা ছিঁড়ে ফেলবো? মাথা কাজ করছে না। কি এক ভয়ানক দ্বিধায় পড়লাম আমি। হায় আল্লাহ! আমার সাথে কেন এমন হচ্ছে? রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কথা বলা সম্ভব না, তাও আবার প্রেমের কথা। তার উপর মাথা ঠিকমতো কাজ করছে না, কি বলতে কি বলবো ঠিক নেই। পরে দেখা যাবে, শুরুর আগে সব শেষ হয়ে যাবে। জিনিয়াকে বললাম, কালকে তোমার সময় হবে? কখন? যে কোনো সময়, যখন তোমার সুবিধা হয় তখনই দেখা করতে চাই। জিনিয়া চিন্তা করে বলল, আমার ক্লাস শেষ হবে 12টায়, তারপর দেখা করতে পারবে? ঠিক আছে, আমি তোমার ভার্সিটির কাছে থাকবো, তুমি বের হয়ে আমাকে ফোন করো। ঠিক আছে, আমি এখন যাই। আচ্ছা, কালকে দেখা হচ্ছে, কিন্তু মিস করো না যেন। আমার কিছু জরুরি কথা বলা আছে। না, মিস করব না, আপনি সময় মতো চলে আসবেন। যাই এখন। আমি আসবো তোমার সঙ্গে। কোথায় আসবেন? বাসা পর্যন্ত এগিয়ে দেই। জিনিয়া ওর ভুবন ভরানো হাসিটা দিল, যে হাসি দেখলে আমি বারবার এলোমেলো হয়ে পড়ি। হেসে বলল, আপনার আসতে হবে না, এই পথ আমার সারা জীবনের চেনা, আমি যেতে পারবো। আমি সেজন্য বলিনি কাল দেখা হচ্ছে, বাই। কথাটা বলেই জিনিয়া উল্টো দিকে ফিরে হাঁটা দিল। আমি ততক্ষণ তাকিয়ে রইলাম যতক্ষণ ওকে দেখা যায়। এরপর বাসায় ঢুকলাম। বাসায় যেয়ে যে যার কাজে ব্যস্ত। বড় ভাই আর বাবা টিভিতে খেলা দেখছে। মা আর ছোট ভাবি রাতের খাবারের জোগাড়ে রান্নাঘরে ব্যস্ত সময় কাটাচ্ছে। বাকিরা হয়তো তাদের রুমে আছে। আমি সোজা নিজের রুমে চলে আসলাম। মাথাটা কাজ করছে না। আমি বাইরে চলে যাওয়ার জন্য মোটামুটি মানসিক প্রস্তুতি নিচ্ছি, এর মধ্যে জিনিয়া এসে সব গুবলেট করে দিল। আমি কি করব? বাবাকে কি বলবো যে আমি বিদেশ যেতে পারবো না? বাবা কি কথাটা সহজভাবে নেবেন? বাবা হয়তো কিছু বলবেন না, অথবা হালকা পাতলা বকাঝকা করবেন, কিন্তু অন্যদের কথায় জ্বালায় আমার এই বাড়িতে টেকা মুশকিল হয়ে যাবে। আবার যদি বাধ্য ছেলের মতো ফ্রান্স চলে যাই, আমি জিনিয়াকে হারিয়ে ফেলবো। এত দীর্ঘ অপেক্ষার পর জিনিয়া আজ হ্যাঁ বলেছে, শুধুমাত্র বিদেশ যেতে হবে দেখে আমি জিনিয়াকে হারিয়ে ফেলবো? অসম্ভব। জিনিয়াকে আমি হারাতে পারবো না। মনে মনে কথাগুলো গুছিয়ে নিলাম। একবার ভাবলাম বাবাকে আমার রুমে ডেকে এনে সিদ্ধান্ত জানিয়ে দেয়। আবার মনে হলো বড় ভাইয়ের সামনে বলাই ভালো হবে। যা হওয়ার এখনই হয়ে উঠছে। রুমের বাইরে এসে হঠাৎ মনে হলো, বাবা যে এতগুলো টাকা খরচ করলো, সেটা আমি ভুলে যাচ্ছি কেন? আমি না গেলে তো পুরো টাকাটাই নষ্ট হবে। টাকা তো আর ফেরত আসবে না। বাবার এত কষ্টে জমানো টাকা আমি এভাবে নষ্ট করে ফেলবো? মাকে আগেই বলেছিলাম, আমাকে কিছু টাকা দাও, আমি ব্যবসা শুরু করতাম। মা যদি আমার কথাটা শুনতো, তাহলে আজ এই জটিলতায় পড়তে হতো না। মার উপর প্রচণ্ড অভিমানে চোখে পানি চলে এসলো। রুমে ফিরে এসে বিছানায় শুয়ে মাথার উপর বালিশ চাপা দিয়ে রাখলাম। আমার এখন কোনো কিছু ভাবতে ইচ্ছে করছে না, ভেবে কোনো কুল কিনারাও পাচ্ছি না। বালিশটা চেপে ধরে সব কিছু থেকে নিজেকে আড়াল করার ব্যর্থ চেষ্টা করলাম। আমি 12টা বাজার বেশ আগেই পৌঁছে গেছিলাম। ঠিক 12টায় জিনিয়ে ফোন দিল। এর 5 মিনিট পরে ওকে ভার্সিটির গেট দিয়ে বেরোতে দেখলাম। জিনিকে লাল কালো রঙের ড্রেসটা অসম্ভব সুন্দর লাগছে। আমার অবশ্য ওকে সবসময় সুন্দর লাগে। জিনিয়া কাছে আসাতে হার্টবিট বেড়ে গেল। জীবনে আজকে প্রথমবার কোনো মেয়ের সঙ্গে এভাবে দেখা করতে এসেছি। এতক্ষণ বুঝিনি, কিন্তু জিনিয়া কাছাকাছি আসাতে বুঝলাম আমার জীবন নার্ভাস লাগছে। জিনিয়া আমার সামনে এসে বলল, আপনাকে খুব হ্যান্ডসাম লাগছে। সত্যি আমি হ্যান্ডসাম লাগছে? কাল রাত থেকে আসার আগ পর্যন্ত শুধু চিন্তা করে গেছি, আজকে আমি কি পরবো, পাঞ্জাবি নাকি শার্ট। কতবার যে আয়নার সামনে দাঁড়িয়ে পাঞ্জাবি আর শার্ট নিয়ে ট্রায়াল দিয়েছি তার কোনো হিসেব নেই। শেষমেশ শার্ট পরে আসলাম। মনে হচ্ছিল পাঞ্জাবি বললে একটু বেশি বেশি হয়ে যায়। জিনিয়া বলল, কোথায় যাওয়া যায় বলেন তো? তুমি যেখানে যেতে চাও সেখানেই যাব। রাস্তার ওপারে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে বসা যাক। জিনিয়াকে নিয়ে রাস্তা পার করে রেস্টুরেন্টে এসে ঢুকলাম। ভার্সিটির সামনে অবস্থান হয় রেস্টুরেন্টে, বোধহয় সবসময় জমজমাট থাকে। জমজমাট হলে একেবারে কোলাহলবিহীন, সবাই নিচু স্বরে নিজেদের মধ্যে কথা বলছে। একটা টেবিল খালি পেতে আমরা ওখানে গিয়ে বসলাম। জিনিয়া আমার দিকে তাকিয়ে বলল, আপনার কি নার্ভাস লাগছে? কেন? সেটা তো আপনি ভালো বলতে পারবেন। কোনো কিছু নিয়ে টেনশন আছেন না তো? আপনি জরুরি কথা বলতে চেয়েছেন, কোনো সমস্যা নেই। অনেক বড় সমস্যা। জিনিয়া চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। সে হয়তো সমস্যাটা বুঝতে চেষ্টা করছে। ওর তাকানো দেখে আমার এত মন খারাপ হচ্ছে, কি বলবো। যখন আমি তার আশা ছেড়ে দিয়েছিলাম, তখন সে আমার কাছে এলো। যদিও এখানে আসার আগ পর্যন্ত কি কি বলবো সেই কথাগুলো গুছিয়ে রেখেছিলাম, কিন্তু জিনিয়ার মুখে মুখে বসে সব কথা গুলিয়ে যাচ্ছে। কোনটা আগে কোনটা পরে বলবো বুঝতেই পারছি না। শেষে বলেই ফেলাম, যিনি আমি চলে যাচ্ছি। যিনি অবাক হয়ে বলল, এখানে বসতে সমস্যা হচ্ছে, অন্য কোথাও বসবেন? না না, সেটা বলিনি। আমি দেশের বাড়ি চলে যাচ্ছি। দেশের বাড়ি মানে? কোথায় যাচ্ছেন? ফ্রান্সে। ফ্রান্সে? ওখানে কেন? ওখানে চাকরির জন্য অনেক চেষ্টা করলাম, কিছুই তো হলো না। তুমি তো জানোই আমাদের দেশে চাকরির অবস্থা। আপনি সত্যি যাচ্ছেন? অন্য কিছু করতে পারতেন। অন্য কিছু করতে পারলাম কই? ব্যবসা থেকে পারমিশন দিল না। আপনার চলে যাওয়া কি ফাইনাল হয়ে গেছে? টিকিট কাটা হয়ে গেছে। এরপর কিছুক্ষণ কেউ কোনো কথা বললাম না। জিনিয়া হয়তো এমন কিছু শোনার আশা করেনি। আমি বললাম, মাসের শেষে চলে যেতে হবে। জিনিয়া বলল, তাহলে? আমি নিজেকে তো জানি না। তাহলে এখন কি হবে? আমি জিনিয়াকে কি উত্তর দেব? জিনিয়া বলে, সত্যি যাচ্ছেন?
জিনিয়া, তোমার বিশ্বাস হচ্ছে না? মনে হচ্ছে আপনি মজা করছেন। এটা মজা না। মজা হলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম। একটা কথা বলবো কি? তুমি এতটা সময় নিলে কেন? যদি আরও কিছুদিন আগে তুমি এই কথাটা বলতে তাহলে আমি কিছুতেই বাইরে যেতাম না, কিছুতেই না। আমি আপনাকে বলেছি আমি নিজেও সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম। পরিবারের বিরুদ্ধে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া আমার জন্য ভীষণ কঠিন কাজ ছিল। জিনিয়ার কথাটা বলা ঠিক হবে কি না জানি না, কিন্তু তবুও কথাটা বলেই ফেললাম। এত অপেক্ষার পর যার সম্মতি মিলেছে তাকে এভাবে হারিয়ে ফেলতে মন চাইছে না। যিনি একটা কথা বলবো, বলেন না, বারবার পারমিশন নিচ্ছেন কেন? আমি জিনিয়ার হাতের উপর হাতটা রেখে জিজ্ঞাসা করলাম, জিনিয়া, তুমি কি আমার জন্য কিছুদিন অপেক্ষা করবে? জিনিয়া চোখ নামিয়ে কিছু একটা ভাবলো, তারপর আমার দিকে তাকিয়ে বললো, কতদিনে অপেক্ষা? খুব বেশি 1.5 বছর। বাবার অনেকগুলো টাকা চলে গেছে, আমি চাই ওই টাকাটা বাবার হাতে ফেরত দেওয়ার। বিদেশ যাওয়ার বা থাকার কোনো ইচ্ছে আমার কখনোই ছিল না। আমার নিজের ইচ্ছের বিরুদ্ধে আমাকে যেতে হচ্ছে। ওই টাকাটা রোজগার করা হয়ে গেলে আমি ফিরে আসব। খুব আশা নিয়ে জিনিয়ার মুখের দিকে তাকাইছি, আর এক মুহূর্ত পর হয়তো জিনিয়া আমার মন ভেঙে দিয়ে চলে যাবে। ওই উত্তরের আশায় আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। অবশেষে জিনিয়া মুখ খুললো, আপনার যেহেতু ইচ্ছের বিরুদ্ধে বাইরে যেতে হচ্ছে, আর তার উপর আঙ্কেলের টাকার কথা, আপনি কি সত্যি ফিরে আসবেন? মন থেকে কথাটা বলছেন, নাকি এখন একটা কিছু বলতে হবে তাই বলে দিলেন? আমি ফিরে আসবো, বিশ্বাস করে জিনিয়া। আমার জায়গা ছেড়ে আমি বেশি দিন দূরে কোথাও থাকতেই পারবো না, আমি আসবো। যিনি আমার কথাটা হাতটা ধরে বলল, বিশ্বাস করলাম আপনার কথা। আমি আপনাকে 2 বছর সময় দিলাম। 2 বছর আমি আপনার জন্য অপেক্ষা করব, সত্যি অপেক্ষা করবো, প্রমিস। সময়টা কিন্তু শুধু 2 বছর, আপনার বলা সময়ের চেয়ে 6 মাস বেশি। আমি আসবো, প্রমিস। এরপর হঠাৎ করে সব কিছু খুব সহজ হয়ে গেল। এতক্ষণ বুকের ভিতর যে চাপা কষ্টটা আমাকে কথা বলতে দিচ্ছিল না, সেই কষ্টটা সরে আসাতে আমি অনবরত কথা বলতে লাগলাম। আমার বাইরে চলে যাওয়ার কথা শুনে জিনিয়া শুরুতে চুপসে গেছিল, সেও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে গেল। আমি বাইরে চলে যাচ্ছি বলাটার পর থেকে আমাদের দলটা কেমন যেন মনমরা হয়ে গেছে। আড্ডায় এসে জিনিয়ার সম্মতির কথাটা জানাতে ঝিমার দলটা হঠাৎ সরব হয়ে উঠলো। জিনিয়া কী বললো, কিভাবে এটা সম্ভব হলো, আমরা কোথায় গেলাম, কি করলাম, আরও কত প্রশ্ন করলো এক একজন। তবু বললো, এইবার তাহলে তোর বিদেশ যাওয়া ক্যান্সেল হয়েছে গেল, খুব ভালো হয়েছে। আমাদের তো কথা শুনলি না, এবার একদম ঠিক হয়েছে। জিনিয়াকে রেখে তোর যাওয়া হবে না। মুরাদ জিজ্ঞাসা করলো, যাচ্ছিস না তাহলে? আমি তো বলিনি আমি যাব না, যেতেই তো হবে দোস্ত। আমার কথা শুনে আবারও সবাই হাউকাউ শুরু করলো। শোভন বলল, সব কিছু যখন ঠিকঠাক হয়ে গেছে, আমার মনে হয় বসন্ত তুই একবার ঘুরেই আয়। যদি মন বসে ওখানেই থেকে গেলি, নয়তো ফিরে আসলি। আঙ্কেলের টাকাটা অন্তত উঠে আসুক। শোভন তো আমার মনের কথাটাই বলল। খুব ভালো লাগলো ওর কথা শুনে। মনে অনেক জোর পেলাম, দ্বিধাদ্বন্দ্ব অনেকটাই কমে এলো। বন্ধুরা বোধহয় এমনই হয়, এক বন্ধু অপর বন্ধুর সুখ দুঃখ, বন্ধু সবসময় অনুভূতিগুলো খুব সহজে বুঝতে পারে। আমার এখন আগের মতো মন খারাপ লাগছে না। তবুকে বললাম, শোন, ফিরে তো আমি আসবো, কিন্তু ব্যবসার কথাটা ভুলে যাস না। ফিরে এসে আমরা দুইজন একসাথে ব্যবসা করবো। তবু বলো, ভুলবো কেন? আমি তো ভাইয়ের সঙ্গে কাজ করে ব্যবসার ভালো মন্দ বোঝার চেষ্টা করি। তুই আসার পর দুইজনে মিলে ব্যবসা শুরু করব। এরপরের দিনগুলো চোখের পলকে চলে যায়। জিনিয়ার সঙ্গে অল্প স্বল্প প্রেম একই সঙ্গে আমার মনোবল বাড়াচ্ছিল এবং আমাকে দুর্বলও করে দিচ্ছিল। বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটিয়ে এদিক ওদিক বেরিয়ে আমি বাইরে গিয়ে ভালো থাকার রসদ সঞ্চয় করে নিচ্ছিলাম। আজ রাতে আমি চলে যাব। কিছুক্ষণ আগে জিনিয়ার সঙ্গে শেষবারের মতো দেখা করে এসেছি, আর প্রমিসের কথাটা মনে করিয়ে দিতেই জিনিয়া বলেছে সে তার প্রমিস রাখবে। তার ধারণা আমি আমার প্রমিস রাখতে পারবো না। বাবাকে দেখেই বোঝা যাচ্ছে তার মন খারাপ। 2 দিন ধরে বাবা কারোর সঙ্গে খুব একটা কথা বলছে না। বাবা সামনে এলে আমার চোখে পানি চলে আসছে, তাই আমিও তার সামনাসামনি হতে পারছি না। গতকাল থেকে মাও কান্নাকাটি শুরু করছেন। আজকে অনেক রকমের শুকনো খাবার লাগেজে ভরতে ভরতে মা বলল, এগুলো খাস, বাইরে তো এসব পাবি না, ওখানে কেউ তোকে সেধে খাওয়াবে না, সবসময় খেয়ে নিস। কথাটা বলে মনে করে মা চোখ মুছলেন। আমি বলতে চাইলাম, এতই যদি আমার জন্য কষ্ট হচ্ছে, তাহলে তুমি আমাকে জোর করে বাইরে পাঠিয়ে দিচ্ছ কেন মা? কিন্তু মার উপর প্রচণ্ড অভিমানের কারণে আমি একটা কথাও বলতে পারলাম না। আমার চলে যাওয়া উপলক্ষে বাড়িতে আজ ভালো ভালো খাবার রান্না হয়েছে। দুপুরে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করলো। আজকের সবগুলো খাবার আমার অনেক পছন্দের, কিন্তু ঠিকমতো খেতে পারলাম না। গলা দিয়ে খাবার নামলো না। 2 ভাই এয়ারপোর্টে যেতে চেয়েছিল, কিন্তু ওদেরকে নিষেধ করছি। মুরাদদের গাড়ি করে ওরা সবাই আমাকে এয়ারপোর্টে পৌঁছে দেবে। বন্ধুরা সবাই যাচ্ছে দেখে বড় ভাই আর কিছু বললেন না। নিজের ঘরটা শেষবারের মতো দেখে নিলাম। আমি জানি যখন আমি ফিরে আসবো তখন এই ঘরটা আর আমার থাকবে না, অন্য কারো হয়ে যাবে। বাসার সবার থেকে বিদায় নিয়ে চললাম নতুন ঠিকানার খোঁজে। প্যারিসে পা রাখছি 2 দিন হলো। কামাল ভাইয়ের ভাইয়ারা শাকিল স্যার 30 বছর ধরে প্যারিসে আছে। হোটেল ম্যানেজমেন্টের কাজ দিয়ে তিনি কেরিয়ার শুরু করেছিলেন। এখন তিনি ছোট বড় মোট 5টা হোটেলের মালিক। বলতে গেলে বিশাল অবস্থা তার। এখানে আসার পর বুঝলাম কামাল ভাইয়ের পরিচিত বলে তিনি আমাকে কাজের সুযোগ দিয়েছেন, নইলে বাংলাদেশ থেকে এসে হুট করে এভাবে কাজে ঢুকে পড়া যেত না। শাকিল স্যার অসম্ভব ভালো মানুষ।
আমার মতো আনকোড়া অদক্ষ একজন ছেলের সঙ্গে তিনি যেভাবে কথা বলেন তাতে আমার ভয়টা কেটে গেল। তিনি বলেছেন, প্রথম 1 মাস আমাকে প্রশিক্ষণ দেওয়া হবে, পাশাপাশি আমি টুকটাক কাজ করব। 1 তারিখ থেকে কাজে জয়েন করতে হবে। হোটেল থেকে আমার থাকার ব্যবস্থা করা হয়েছে। আমাকে যে রুমটা থাকতে দেওয়া হয়েছে সেই রুমটা আমাকে আরও 5 জনের সঙ্গে শেয়ার করতে হবে। রুমে ঢুকে দেখি দুই পাশে 2টা 3 তলা বেড, সিঁড়ি দিয়ে ওঠানামার ব্যবস্থা আছে। আমার জায়গা হলো একদম নিচের তলায়। রুমের বাসিন্দারা সবাই রুমে ছিল। 5 জনের মধ্যে 4 জন বাংলাদেশি আর একজন পাকিস্তানি। এই হোটেলের ম্যানেজার আলমাস ভাই সবার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলেন। পরিচয়ের পর সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ল। আমি আসার ঘণ্টাখানেকের মধ্যে 4 জন বাইরে গেলেন। বাকি একজন কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লেন। আমার জন্য নির্ধারিত ক্যাবিনেটের সামনে লাগেজটা রেখে আমি নিজের বিছানায় বসলাম। আমি খুব ভাবছি, এমন পরিবেশে অপরিচিত মানুষগুলো, এতগুলো মানুষের মধ্যে আমি থাকবো কী করে? এরা কেউ আমার সঙ্গে মিশবে বলে তো মনে হচ্ছে না। আমার ধারণা ভুল প্রমাণ করে 2 দিনের মধ্যে তারা সবাই আমাকে আপন করে নিল। মাকসুদ ভাই এখানে সবার মুরব্বী। তার বয়স 50-এর বেশি। তিনি পুরো, শুধু আমাদের রুমে না, পুরো হোটেলের সব স্টাফের মুরব্বী। সবাই তাকে খুব মান্য করে। কারো কোনো সমস্যা হওয়া মাত্র মাকসুদ ভাইয়ের কাছে হাজির হয়। আর মানুষটা যেন অন্যকে সাহায্য করার জন্য মুখিয়ে থাকে। সদা হাস্যোজ্জ্বল আর পরোপকারী এমন মানুষ আমি এর আগে দেখিনি। চিরকুমার মাকসুদ ভাই পরিবারের উপর অভিমান করে দেশান্তরী হয়েছেন 28 বছর আগে। এরপর তিনি আর দেশে ফিরে যাননি। পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি। নিজের কষ্ট ভুলে থাকতে বোধহয় তিনি অন্যদের কষ্ট দূর করার জন্য প্রাণবন্ত চেষ্টা করেন সবসময়। আমি খুব দ্রুত কাজ শিখে নিচ্ছিলাম। দেশে থাকতে আমি আর শোভন শখের বঞ্চে ফ্রেঞ্চ ফ্রাই ভাষা শিক্ষার অর্জন করেছিলাম। তবে অনুশীলনের অভাবে অনেক কিছু ভুলেও গিয়েছিলাম। এখানে আসার পর অল্প কিছুদিনের চেষ্টায় ভুলে যাওয়া বিষয়গুলো স্মরণে চলে এসেছে। এই ভাষা শেখাটা আমাকে কাজের ক্ষেত্রে অনেকটা এগিয়ে দিয়েছে। ধীরে ধীরে কাজে আমার মন বসছিল। সপ্তাহে 5 দিন যন্ত্রের মতো কাজ করি। কাজ শেষে রুমে ফিরে সবাই একসঙ্গে খাই। রাতে ঘুমানো যাওয়ার আগে বারান্দায় গিয়ে প্রথমে আধ ঘন্টা জিনিয়ার সঙ্গে কথা বলি। এরপর গ্রুপ কলে 5 বন্ধু মিলে আড্ডা দেওয়া হয়। ওদের সঙ্গে আড্ডা দেওয়ার কথা সময় মনেই হয় না আমি দূরে কোথাও আছি। বাসায় ফোন করি 2 দিন অন্তর। বাবা-মার সঙ্গে কথা হয় বেশি। ভাইদের সঙ্গে সপ্তাহে 1 দিন কথা হয়। সবার একই কথা, মন দিয়ে যেন কাজ করি। দেশে ফেরার চিন্তা যেন না করি। এত সুযোগ সুবিধা আমি আর কোত্থাও পাবো না। দেশে তো নাই। আমি শুধু সবার কথা শুনি, কারো কথার উত্তর দেই না। মাকসুদ ভাই একদিন বলেছিলাম, বছরখানেক থেকে আমি দেশে ফিরে যাব। মাকসুদ ভাই ধমক দিয়ে বলেছিল, দেশে যাবা কেন? কি আছে দেশে? দেশে কাজ পাও নাই দেইখা তো এখানে আইসো, এখানে থাকো, ভালো মতন কাজকর্ম করো, এরপর একদিন ভালো দেখে একটা বিয়ে করাই দিমু। মাকসুদ ভাইকে জিনিয়ার কথা বলতে উনি বলছিলেন, কোনো সমস্যা নেই, বউ তো রেডি আছে, এক ফাঁকে দেশে গিয়ে বিয়ে কইরা আইয়া পড়বো, তারপর কাগজপত্র কইরা তারাই নিয়ে আইসো। এখানকার কাজে আমার মন বসে গিয়েছিল ঠিকই, কিন্তু এখানে থিতু হওয়ার কথা আমি কিছুতেই ভাবতে পারি না। দেশের কথা, বন্ধুদের কথা বলতে বলতে আমার গলা ধরে আসছিল। মাকসুদ ভাই আমাকে জড়িয়ে ধরে বলেছিল, এখনো ছোট মানুষ আছো, শরীর থেকে দেশের মাটির গন্ধ যায়নি, তাই এত কষ্ট পাইতেছো। কয়টা দিন যাক, দিন দুনিয়ার একটু শিখে নাও, তারপর দেখবা এই আবেগ কখন জানি হারাই গেছে। আমারও দেখো না, আমার তো কোনোদিন দেশের কথা মনেই পড়ে না, দেশের জন্য মন পড়ে না। আমি মনে মনে বলি, দেশের জন্য, বন্ধুদের জন্য আমার ভীষণ মন পড়ে মাকসুদ ভাই। দুনিয়ার তাবৎ সুখ এনে দিল, দেশের টান আমি ছাড়তে পারবো না। কাজ করি আর টাকা জমাই, এভাবে 1.5 বছর পার হয়। যিনি আমাকে 2 বছর সময় দিল, সেই হিসাবে আমার হাতে আরও 6 মাস আছে। এর মধ্যে বাবার টাকা ওনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিছি। তারপরে আমার হাতে বেশ কিছু টাকা রয়েছে। আগামী 6 মাসে আরও কিছু টাকা জমানোর ইচ্ছা। দেশে গিয়ে বিয়ে করব, ব্যবসা শুরু করবো, টাকা তো লাগবে। বাসায় কাউকে এখনও পর্যন্ত জিনিয়ার কথা বলিনি। আমার মনে হলো আগের থেকে তাদেরকে কিছু জানানো দরকার। জিনিয়ার বিষয়টা মাকে জানাতে হবে। মাকে মা হাই হাই করে উঠল। আমাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলো, এই মুহূর্তে দেশে চলে আসলে সেই তো আগের অবস্থাতে ফিরে যেতে হবে। পাগল নাকি? কেউ লাখ টাকা বেতনের চাকরি ছাড়ে নাকি? আমি মাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলাম। আমার সব কথা শুনে মা বললেন, জিনের সঙ্গে বিয়ের বিষয়টা তিনি চিন্তা করে দেখবেন, কিন্তু 4 বছর আগে যেন আমি কিছুতেই বিয়ের চিন্তা না করি। মার সঙ্গে কথা বলার হওয়ার পরদিন 2 ভাবে আমাকে ফোন দিল। তারা নানাভাবে আমাকে বোঝানোর চেষ্টা করলো, জিনিয়া কিছুতেই এই বাড়ির বউ হওয়ার যোগ্য না। এর চেয়ে অনেক ভালো পরিবার, ভালো মেয়ে আমি পাবো। ভাবিদের কঠিন কথা বলতে চাইনি, কিন্তু বলতে বাধ্য হলাম। বড় ভাবিকে বলে দিলাম, আমার বিষয় নিয়ে তারা যেন চিন্তা না করে। ভালো ফ্যামিলির ভালো মেয়ের আমার দরকার নেই, আমার শুধু জিনিয়াকে চাই। আমি বুঝতে পারছিলাম, জিনিয়ার কথা বলার পর থেকে বাড়ির লোকজন আমার উপর কিছুটা বিরক্ত হয়েছে। তার চেয়ে বেশি বিরক্ত হয়েছে জিনিয়ার উপর। কিন্তু আমার কিছু করার ছিল না। যিনি আমার জন্য অপেক্ষা করে আছে, আমি তাকে ফিরে যাব বলে কথা দিয়েছি।
সবাইকে সারপ্রাইজ দেবো বলে দেশে আসার কথাটা কাউকে জানেনি, শুধু শোভন জানতো। ও আমাকে এয়ারপোর্টে এসেছে এতদিন পর। ওকে দেখে নিজের আবেগকে ধরে রাখতে পারলাম না, শোভনকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। শোভন আমার কাজ চাপড়ে বলল, আসলে শেষ পর্যন্ত? বলেছিলাম তো আসবো, তোদের সবাইকে ছেড়ে থাকতে পারলাম না। কেমন আছিস বল? খুব ভালো আছি। আগে তো বাসায় যাবি নাকি জিনিয়ার সঙ্গে দেখা হবে? বাসায় যাব। আজকে শুক্রবার না? ভুলে গেছিস? খুশিতে সব ভুলে গেছি। আমার আসার কথা তুই কাউকে বলিসনি তো? আরে না, সবাইকে চারটার সঙ্গে চৌরাঙ্কি মোড়ে আসতে বলছি। চল, গাড়ি এসে গেছে, যেতে যেতে কথা বলি। কলিং বেলের শব্দে বাবা গেট খুলেন। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে বোধহয় প্রথমে চিনতে পারিনি। ঘোর কাটতে আমাকে জড়িয়ে ধরে বাবা কেঁদে দিলেন। আমি আর শোভন মিলে লাগেজ নিয়ে বাসায় ঢুকলাম। সবাই বোধহয় এখনও ঘুমাচ্ছে। সবার রুমের দরজা বন্ধ। বাবাকে নিয়ে সোফায় বসলাম। বাবা বললেন, আমি এখনও বিশ্বাস করতে পারছি না, তুই একটা ফোন তো করবি। তোমাদের সারপ্রাইজ দেবো বলে ফোন করিনি। দাঁড়াও, তোর মাকে ডেকে। থাক না, এখন ডেকো না, একটু পর তো উঠে যাবে। তুমি একটু আমার পাশে বসো। তুমি কেমন আছো বাবা? খুব ভালো আছি। তোরা চা খাবি? তুমি চা খাচ্ছিলে, তোমার চা তো ঠান্ডা হয়েছে। সমস্যা নেই, তোরা বস, আমি চা করে আনি। বাবা তুমি বসো, আমি চা আনছি, তোমরা কথা বলো। বাবাকে আর শোভনকে বসিয়ে রেখে রান্নাঘরে চলে গেলাম। ইস, কতদিন পরে নিজের জায়গায় ফিরে এসেছি, কী যে শান্তি লাগছে। চারদিকে চোখ বুলালাম। আমরা চা খেতে খেতে একে একে সবাই উঠে গেল। মা এসে হইচই শুরু করে দিল, না জানিয়ে কেন এসেছি বলেই আমাকে জড়িয়ে ধরে কেঁদেই ফেললেন। আমার রুমটা আর আমার নেই, বড় ভাইয়ের দুই বাচ্চা এখন ওখানে থাকে। আমার সব জিনিসপত্র আপাতত বাবা মার রুমেই রেখেছি, পরে একটা ব্যবস্থা করা যাবে। ফ্রেশ হয়ে এসে সবার সঙ্গে নাস্তা করে জিনিয়াকে ফোন করলাম। ছুটির দিন হয়, সেও এখনও ঘুমাচ্ছে। আমার সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ চিৎকার করে উঠুক, এই তুমি কোথায়? আমার এখন কোথায় থাকার কথা? আমি আমার হোটেলে আছি। তুমি এখানে? আমি তরকারিওয়ালাকে ডাক শুনছি। ভুল শুনছো। না, ভুল শুনিনি। ওই যে আবার শুনলাম, বসন্ত তুমি এখন এসেছো? এই তো আসলাম, ঘন্টাখানিক হলো। তোমার বেঁধে দেওয়ার সময়ের মধ্যে চলে এসেছি। যিনি অস্থির হয়ে জিজ্ঞাসা করলো, কখন দেখা হবে তোমার সঙ্গে? এখনই হতে পারে। চলে আসি তোমাদের বাসায়? না না, আমি 1 ঘন্টা পর আসছি, তুমি রাস্তার মোড়ে থাকো। যিনি আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোন রেখে দিল। আমি এদিকে মা রুমে এসে আমাকে ঘুমানোর জন্য জোরাজুরি করতে লাগলো। মাকে এটা ওটা বুঝিয়ে 1 ঘন্টা পরে ঠিক বেরিয়ে এলাম জিনের সঙ্গে দেখা করার জন্য। জিনের সঙ্গে দেখা হতে এতদিনের জমে থাকা আবেগ উতলে উঠল। রাস্তাঘাট না হলে ওকে অনেকক্ষণ বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখতাম। এতদিন পর আমাকে পেয়ে জিনি আর কথার ঝাঁপি খুলে বসলো। তার উচ্ছ্বাস, তার আনন্দের চোখ মুখ ঠিকরে বেড়েছে। আমরা রিক্সা করে ঘন্টাখানেক বেরোলাম। জিনিয়াকে বললাম আমার বাসা থেকে ওর বাসায় বিয়ের প্রস্তাব পাঠাতে চাই, সে যেন বাসায় কথা বলে রাখে। জিনি আর আম্মাকে আমাদের বিষয়টা আগেই জানিয়ে রেখেছে। সে অনেক কান্নাকাটি করে তার আম্মাকে রাজি করেছে। ওর আব্বা অনেকটা আমার বাবার মতো নিরীহ ধরনের মানুষ। যিনি আমাকে আশ্বস্ত করলেন, যেহেতু আম্মা রাজি হয়েছে এখন আর কোনো টেনশন নেই। 3 দিন পর রাতে খেতে বসে জিনিয়ার কথা সবাইকে বললাম। মাকে বললাম জিনিয়ার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাতে। মা রাগ করে বললেন, তোর মাথায় কি বিয়ে ছাড়া কিছু ঘোরে না? তোকে তো বলেছি আর কিছুদিন যা, বেড়াতে এসেছিস, বেরিয়ে চলে যা। দরকার হলে আমরা এনগেজমেন্ট করে রাখবো। আমি তো বেড়াতে আসিনি। এক কথা আর কতবার বলবো? বড় ভাই বলল, আবার কি সে আগের জীবন শুরু করবে? বসে বসে খাওয়া আর বন্ধুদের সঙ্গে আড্ডা মারা, এভাবে জীবন চলে? আমি প্ল্যান করে ফিরছি। আমি আর তপু ব্যবসা শুরু করবো। তপু অলরেডি শুরু করে দিচ্ছে। ওদের গ্রামে আমরা ফুল চাষ করব, বিদেশি ফুল। 3 বিঘা জমি তৈরি করে সেখানে বীজ ফেলা হবে, কিছু গাছের বাল্ব লাগানো হয়েছে। এটা আস্তে আস্তে আরও বাড়বে। ফুলের চাষ, এটা কোনো ব্যবসা হলো? এটা এখন অনেক বড় ব্যবসা। তোমার যা ইচ্ছে সেটাই করবে, আমাদের কথার কোনো দাম নেই। বড় ভাই, তোমরা সবাই তো নিজেদের ইচ্ছে মতো জীবন কাটাচ্ছ, তাহলে আমি কেন পারবো না? আমি তোমাদের কারো কোনো সাহায্য চাই না। আমি শুধু নিজের মতো করে জীবনটা শুরু করতে চাই। এরপর কেউ কোনো কথা বললেন না। সবাই নীরবে খাওয়া শেষ করে উঠে এলেন। এতবার বলার পরও বাসা থেকে জিনিয়াদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠানো কারো কোনো আগ্রহ দেখছি না। মাকে আরও 2 দিন কথাটা বললাম। শেষে বাধ্য হয়ে বলল, তোমার যদি এ বিয়েতে রাজি না থাকো আমাকে সরাসরি বলে দাও, আমি নিজের মতো করে ব্যবস্থা করে নেব। তুই একাই বিয়ে করে ফেলবি? প্রয়োজন হলে করবো। এখন বিয়ে করে আনলে মেয়েটা থাকবে কোথায়? রুম তো ফাঁকা নেই। সেসব নিয়ে তোমরা একদম ভেবো না মা, আমি আলাদা ভাষা ভাড়া নিব, তোমাদের কোনো সমস্যা হবে না। আজকে এই আড্ডাটা মুরুদের বাসায় আছে। বন্ধুরা বলল, তোর বাসায় রাজি না হলে সমস্যা নেই, আমরা তোর বিয়ে দিব। শুধু তুই বল কী করতে হবে। এভাবে একা একা বিয়ে করতে চাই না রে। জিনিয়ার বাসায় ব্যাপারটা মানবে না। শোভন বলল, তোর বাসায় মানছে না, জিনিয়ার বাসাও মানবে না। আবারও বলছিস ওর বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। তুই তাহলে এখন কি করবি? দেখি আরেকবার চেষ্টা করে দেখি। আড্ডা থেকে বাসায় ফিরে আসার পর বাবাকে বললাম, বসন্ত তুমি জিনিয়াকে জানিয়ে দাও আমরা ওদের বাসায় যেতে চাই। কবে গেলে তাদের সুবিধা হয় তেমন একটা তারিখ দেখো। জিনিয়ার বাবার সঙ্গে আজকে কথা হয়েছে। আমি ওনাকে সরাসরি বিয়ের কথা বলেছি। তুমি যে আর ফিরে
যাবে না, এখানে ব্যবসা করবে? সবাই বললাম। ভদ্রলোক আমার কথা শুনে বলল, তোমার সঙ্গে মেয়ের বিয়ে দিতে তাদের কোনো আপত্তি নেই। হঠাৎ এমন কিছু হবে আমি ভাবতে পারিনি। দেশে আসার পর থেকে এই বিষয়টা নিয়ে প্রচণ্ড মানসিক যন্ত্রণায় ছিলাম। বাবা এই কথাটা আমার সমস্ত যন্ত্রণা দূর করে দিলেন। জিনিয়ার সঙ্গে কথা বলে শুক্রবারে বিকেলে সবাইকে নিয়ে ওদের বাসায় গেলাম। আমি বাবাকে বলেছিলাম খুব বড় করে অনুষ্ঠান করতে চাই না, বরং ওই টাকা দিয়ে সংসারটা সাজিয়ে নিতে চাই। জিনিয়ার বাসায় গিয়ে বাবা কথাটা বলার পর তারাও খুব একটা আপত্তি করলেন না। আমি ছোট একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছি। জিনিয়ার বন্ধুদের সঙ্গে নিয়ে ফার্নিচার কিনে ফ্ল্যাটটাকে মোটামুটি সুন্দর করে সাজিয়ে ফেলেছি। বিয়ের পর জিনিয়াকে নিয়ে সরাসরি এখানে আসবো। বাসা থেকে যেহেতু একত্রে থাকার বিষয়টায় কেউ কোনো কথা বলেনি, তাই আমিও নিজের ব্যবস্থা নিজেই করে নিয়েছি। এতে আমার একটু মন খারাপ হয়েছে, কিন্তু কাউকে তা বুঝতে দেয়নি। এক জীবনেতে একসঙ্গে এত কিছু পাওয়া যায় না। হৃদয়ের একুল উকুল একসঙ্গে রক্ষা করা যায় না। যে কোনো একটা কুলকে বেছে নিতে হবে। আমি পরিবারের কথা মতো চলিনি দেখে তারা আমার উপর বিরক্ত হয়ে আছেন। আমি জানি এই বিষয়টা সাময়িক, কিছুদিন পর হয়তো কেটে যাবে। তবে নিজের ইচ্ছেগুলো মেরে ফেলে অন্যের ইচ্ছে চললে আমি নিজেকে কখনো ভালো থাকতে পারতাম না। জিনিয়াকেও হয়তো হারিয়ে ফেলতাম। হৃদয়ের একুল উকুল। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।